A load of 25 kg is attached to a wire. A load of 25 kg is attached to a wire of diameter 0.4 centimeter and a length of 100 centimeter Sir, and 0.24 centimeter. 0.4 Achha. 0.4 centimeter and a length of 100 centimeter of the wire is found to elongate is found to elongate to 102 centimeter. Full stop. Find the Young's modulus of the material of the wire. Find the Young's modulus of the material of the wire. পুরো প্রবলেমটা আরেকবার বলছি। A load of 25 kg is attached to a wire of diameter 0.4 centimeter and a length of 100 centimeter of the wire is found to elongate to 102 centimeter. Find the Young's modulus of the material of the wire. ইংলিশ ভার্সন সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাংলায় লেখো, যারা বাংলায় লিখছো। 100 সেন্টিমিটার দৈর্ঘ্য 100 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.4 সেন্টিমিটার এবং 0.4 সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ব্যাস বিশিষ্ট প্রস্থচ্ছেদের ব্যাস বিশিষ্ট একটি তার থেকে 25 কেজি একটি তার থেকে 25 কেজি ভার ঝোলালে তারটির দৈর্ঘ্য হয় 102 সেন্টিমিটার। তারটি যে পদার্থ দিয়ে তৈরি তার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তারটি যে পদার্থ দিয়ে তৈরি তার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। চেষ্টা করো অঙ্কটা দেখি।
হয়েছে? হুম। স্যার, স্যার বলছে ওটা 0.4 হবে না? স্যার যেটা 0.2 লিখেছেন। আমি এখানে আর এর ভ্যালুটা বসেছি, তাহলে এখানে তাহলে এইটা করলে তোমার অনুযায়ী এই করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিকই তো করেছিলাম, ভুল করিনি তো কিছু? পয়েন্ট ফোর এর হোল স্কোয়ার মানে 0.16, 0.16/4, এই ফোরটাকে উপরে তুলে দিই। আমাদের দিকটা একটু কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার।
এই স্টেপটা নিয়ে কারোর প্রশ্ন আছে কিছু? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। টেন টু দি পাওয়ার 10 ফ্যাক্টরটা নিয়ে এলাম, তার কারণ হচ্ছে মোটামুটি মেটালিক ওয়্যার যেগুলো আছে তার ইয়ংস মডুলাসটা 10 টু দি পাওয়ার 10 অর্ডারেরই হয়। 0.97 মানে বুঝতেই পারছো প্রায় 1, এবং ওই চেহারাটা 10 টু দি পাওয়ার 10 এইভাবে তাই জন্য লেখার চেষ্টা করেছি। ওইটা আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি ঝপ করে গুণ করে ফেলেছি, তোমরা বিশ্বস্ত করে দেখতে পারো যে ওই রকম ভ্যালু বেরোচ্ছে। বেশ, মুছে দিচ্ছি বোর্ডটা। দেখো এবার নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ইলংগেশন অফ এ স্প্রিং, অর্থাৎ একটি স্প্রিংয়ের ইলংগেশনের বাংলা কি হবে? প্রসারণ, স্প্রিংয়ের প্রসারণই বলতে পারি। স্প্রিং সকলেই আমরা কম বেশি দেখেছি। কিছু কিছু স্প্রিং সাধারণভাবে কাজ করে তার দৈর্ঘ্যটাকে কমিয়ে, কিছু কিছু স্প্রিং কাজ করে তার দৈর্ঘ্যটাকে বাড়িয়ে। উদাহরণ না, আমরা ডট পেন কিছু ব্যবহার করেছি, যে ডট পেনের মধ্যে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটা কমপ্রেসড হয় যখন আমরা রিফিলের মুখটাকে বার করবার চেষ্টা করি। পিছনে যে অংশটা প্রেস করবার জন্য থাকে সেই অংশটায় চাপ দিই, রিফিলটা সামনের দিকে বেরিয়ে আসে, সেই অবস্থায় ভেতরের স্প্রিংটা সংকুচিত হয়, কন্ট্রাক্টেড হয়, ছোট হয়ে যায় লেন্থে। আবার যখন লেখা শেষ হয়ে যায় তখন আবার ওই পিছনটা আরেকবার টিপলে স্প্রিংটা বড় হয়ে যায়, অর্থাৎ রিফিলটা ভেতরে ঢুকে যায়। অর্থাৎ সহজ ভাষায় স্প্রিংটাকে যখন আমি কম্প্রেস করলাম, স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি, স্থিতিশক্তি বলবো, পোটেনশিয়াল এনার্জি স্টোরড হলো, এবং যখন আমি রিফিলটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব তখন সেই সঞ্চিত শক্তিটাই ঠেলে রিফিলটাকে ভিতরে ঢুকিয়ে দিল। এখানে স্প্রিংটি সংকোচন ঘটলো, অর্থাৎ কন্ট্রাকশন ঘটলো স্প্রিংটা। এবার সবসময় যে কন্ট্রাকশনই ঘটে তা নয়, কিন্তু কোথাও কোথাও ইলংগেশনও ঘটে। ইলংগেশন ঘটার একটা উদাহরণ হচ্ছে, তোমরা স্প্রিং ব্যালেন্সের নাম শুনেছ, হয়তো কেউ কেউ দেখেওছো। স্প্রিং ব্যালেন্স থেকে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, এবং স্প্রিং ব্যালেন্স তোমাদের প্রথম চ্যাপ্টারটা পড়ানোর সময় পড়িয়েছিলাম। স্প্রিং ব্যালেন্সে
যখন কোনো একটা বস্তুকে ঝোলানো হয় তার গায়ে থাকা একটি পয়েন্টার বা সূচক সেটা নিচের দিকে নেমে আসে, অর্থাৎ সেই সময় স্প্রিংটি কিন্তু প্রসারিত হয়, ইলংগেটেড হয়। তা সেই প্রসারণ থেকে আমরা বস্তুটা কতটা ভারী সেটা মেপে ফেলতে পারি। তো অর্থাৎ স্প্রিং কেও কিন্তু আমরা কি বলবো, এক ধরনের ইলাস্টিক বা ইলাস্টিসিটি শো করে, প্রমিনেন্টলি ইলাস্টিসিটি শো করে, এরকম একটা মেটেরিয়াল রূপে ভাবতে পারি। মেটেরিয়াল মানে এখানে পদার্থ নয়, মানে বলতে চাইছি একটা মানে ইউনিট যেটা খুব প্রমিনেন্টলি আমাদের ইলাস্টিসিটি শো করে। তোমরা যে সমস্ত গাড়ি চাপো সাইকেল বাদ দিয়ে, সাইকেলও এখন কিছু কিছু সাইকেল এখন স্প্রিং আটকে দিচ্ছে। সাইকেল ছাড়া মোটর সাইকেল বা তোমার 4 হুইলার, সেখানেও কিন্তু স্প্রিংয়ের ব্যবহার হয়। চাকার সঙ্গে বডিটাকে স্প্রিংয়ের সাহায্যে আটকানো থাকে, যাতে করে রাস্তা যে আনইভেননেস, এবড়ো খেবড়ো যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় স্প্রিংটা কোনো সময় সংকুচিত হয়, কোনো সময় প্রসারিত হয়, হওয়ার ফলে যাতে যে আরোহী যে গাড়িটা চাপছে বা চেপে আছে তার যাতে ঝাঁকুনিটা কম লাগে। এই সিস্টেমটাকে তোমার হাইড্রোলিক সিস্টেমও বলে কেউ কেউ, যদিও হাইড্রোলিক কথাটার মানে একটু অন্য। হাইড্রোলিক কথাটা মানে আমরা ওই সেই যখন চাপ পড়েছিলাম, প্রবাহীর চাপ অর্থাৎ প্রেশার অফ এ ফ্লুইড, সেই প্রেশারের কম বেশি তারতম্য উপর নির্ভর করে হাইড্রোলিক শব্দটা এসছে। তার কারণও আছে, মোটরবাইকের যে তোমার ওই স্প্রিংগুলো দেখতে পাওয়া যায়, সেই স্প্রিংগুলোর তলায় ভিতরে এক ধরনের তেল ভরা থাকে। যখন স্প্রিংটা কম্প্রেসড হয় তখন সে সেই চাপটা ভিতরে থাকা তরলটির উপর প্রয়োগ করে এবং তরলটি সেই চাপটা অনেকটা সহ্য করে নেয় আর কি। সেই জন্যই হাইড্রোলিক সিস্টেম বলা হয়, বা গাড়ির হাইড্রোলিক এই কথাটা থেকে মাঝে মধ্যেই শুনতে পাবে কারোর মুখে। তবে হাইড্রোলিক শব্দটার সঙ্গে স্প্রিং কোনোভাবে রিলেটেড নয়। অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে হাইড্রোলিক সিস্টেমের সঙ্গে স্প্রিংটাকে জোড়া থাকে। এবার যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা স্প্রিং, ধরো এই হচ্ছে স্প্রিং, এই স্প্রিংটার থেকে আমি একটা, এই স্প্রিংটার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, ধরো তলার দিকে এফ, স্প্রিংটা এতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে এল। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল স্প্রিং এর আমি লিখিনি, এবং বুঝতেই পারছো এফটা যত বেশি হবে এলটাও তত বেশি হবে। সেখান থেকে আমরা দেখতে পাই স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং বলে লিখে দেওয়া দরকার, F is proportional to L, অর্থাৎ সোজা কথায় যত বেশি বল প্রয়োগ করব দৈর্ঘ্য বৃদ্ধি স্প্রিং এ তত হবে। তাহলে সমানুপাত বা প্রপোর্শনাল রিলেশনকে ইকুয়েশনের মতো চেহারা নিয়ে যেতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেই কনস্ট্যান্টটা এক্ষেত্রে কে দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে এই কে হচ্ছে এফ বাই এল। এই কেটাকে বলা হয়, এই কেটাকে শুধু স্প্রিং কনস্ট্যান্টও বলে কোথাও কোথাও, আবার কোথাও কোথাও বলে ফোর্স কনস্ট্যান্ট অফ এ স্প্রিং। বাংলায় বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক। দেখো খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই কে এর ভ্যালু যত বেশি হবে তত এল এর ভ্যালু কম হবে। অর্থাৎ ধরা যাক আমি এফ
একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিয়েছি, একটা নির্দিষ্ট পরিমাণ বল দিয়েছি, সেই বলটা কতটা স্প্রিংটাকে ছোট করবে বা কতটা স্প্রিংটাকে লম্বা করবে সেটা নির্ভর করবে কে এর উপর। কে যত বেশি হবে স্প্রিংটা লম্বা তত কম হবে, আর কে যত কম হবে স্প্রিংটা লম্বা তত বেশি হবে। কারণ এই দুটোর গুণফল নির্দিষ্ট হতে হবে, কারণ আমি বলের পরিমাণটা নির্দিষ্ট করেছি। তাহলে খুব সহজ ভাষায় বলতে গেলে বা সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে তোমাদের দেখা আর কি, ধরা যাক ওই ডট পেনের যে স্প্রিংয়ের গল্প প্রথমে বলছিলাম, সেই ডট পেনের স্প্রিংয়ের কে তার মান অত্যন্ত কম, তুমি সহজেই চাপ দাও যখন সংকুচিত হয়, সেখানে প্রসারিত হয় না, প্রসারিত করতে পারো কিন্তু সংকুচিত হতে পারে। আবার দেখবে ওই মোটর বাইকের স্প্রিং বা তোমার ভালো করে যদি লক্ষ্য করে থাকো ট্রেনের কামরার তলায় চাকার সঙ্গে সেখানেও স্প্রিং লাগানো থাকে অনেক মোটা মোটা, এবং সেখানে ওই অত ভারী যে কম্পার্টমেন্ট তার ওজনটা স্প্রিংয়ের উপর পড়ে স্প্রিংকে কম্প্রেস করছে যখন ট্রেনের ইঞ্জিন বগিটা বা কম্পার্টমেন্টটা যখন মোশনে আছে, দৌড়চ্ছে যখন, তাহলে সেখানে কিন্তু বুঝতেই পারছো ওই স্প্রিংগুলোকে কম্প্রেস করবার জন্য অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে হয়তো দেখা যাবে এই তোমার ডট পেনের স্প্রিংটা তৈরি করবার জন্যে যে কোয়ালিটি অফ স্টিল ব্যবহার করা হয়েছে, যে কোয়ালিটি অফ আয়রন ব্যবহার করা হয়েছে, স্টিলই ব্যবহার করা হয়, পিওর আয়রন দিয়ে স্প্রিং হয় না, পিওর আয়রন খুব সফট, তাকে বেঁকিয়ে দিলে সে বেঁকেই থাকে, স্টিল ব্যবহার করা হয়। স্টিল মানেই স্টেনলেস স্টিল ভেবে নিও না, অর্থাৎ স্টিল শব্দটার কানে এলেই আমাদের মনের মধ্যে থালা বাসন স্টেনলেস স্টিলের এটা মাথায় আসে, সেটা স্টেনলেস স্টিল। আর এছাড়া আমরা আমাদের চারপাশে যা দেখি সবগুলি কিন্তু স্টিল। যেমন ধরো ছাদ ঢালাইয়ের যে রড, দ্যাট ইজ স্টিল রডস, নট আয়রন রডস। পিওর আয়রন দিয়ে বিশেষ কিছু কাজ করা যায় না, তার স্ট্রেংথ খুব কম, মানে তার টেনসাইল স্ট্রেংথ বা ইত্যাদি অত্যন্ত কম। বিশেষ বিশেষ দু একটা ক্ষেত্র ছাড়া কাঁচা লোহা দিয়ে কিচ্ছু হয় না, তার সঙ্গে কিছু অশুদ্ধি মিশিয়ে স্টিল তৈরি করা হয়। অশুদ্ধির মধ্যে কার্বন আছে বা আরও অন্যান্য জিনিসপত্র আছে, সেই পরিমাণগুলো নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট রেশিওতে মেশালে উই গেট স্টিল। তা এবার যেটা বলতে চাইছি, ধরা যাক হয়তো দেখা গেল তোমার ওই ডট পেনের স্প্রিংটা যে কোয়ালিটি অফ স্টিল দিয়ে তৈরি, হয়তো ট্রেনের বগির তলায় যে স্প্রিংগুলো থাকে সেগুলো একই মেটেরিয়ালের স্প্রিং দিয়ে তৈরি, মেটেরিয়ালটা আলাদা নয় কিছু, কিন্তু ডট পেনের রিফিলের সঙ্গে লাগানো অ্যাটাচ স্প্রিংটা খুব সহজেই কম্প্রেস করা যাচ্ছে, এবং ট্রেনের বগির ক্ষেত্রে বুঝতে পারছো অনেক বেশি ফোর্স প্রয়োজন হচ্ছে ওই স্প্রিংটাকে কম্প্রেস করবার জন্য। এরকম দুরকম হচ্ছে কেবলমাত্র স্প্রিং দুটোর ফোর্স কনস্ট্যান্ট আলাদা বলে। তাহলে স্প্রিং দুটোর ফোর্স কনস্ট্যান্ট বুঝতেই পারছো কেবলমাত্র মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ কি পদার্থ দিয়ে তৈরি স্প্রিংটা তার উপর কেবলমাত্র ডিপেন্ড করে না, তার উপর ডিপেন্ড করে কিন্তু শুধুমাত্র তার উপর ডিপেন্ড করে না, তাছাড়াও কার উপর ডিপেন্ড করে না, স্প্রিংয়ের ডাইমেনশনের উপর, স্প্রিংটা কতটা মোটা তার পেঁচিয়ে স্প্রিংটা তৈরি করা হয়েছে, কতটা তার ডায়ামিটার, কতটা তার লেন্থ, অনেক কিছু ফ্যাক্টরের উপর স্প্রিংয়ের মানে কতটা লম্বা হবে স্প্রিংটা বা কতটা ছোট হবে স্প্রিংটা সেইটা ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কী হবে? স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবকের ইউনিট হবে, তাহলে বুঝতেই পারছো উপরে ফোর্স তলায় লেন্থ, উপরে বল তলায় দৈর্ঘ্য, উপরে বল হচ্ছে ডাইন একক, দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, তাহলে ডাইন পার সেন্টিমিটার, আর এসআইতে হবে নিউটন পার মিটার। প্রশ্ন আছে কিছু কারোর? আমি ফোর্স কনস্ট্যান্ট অফ স্প্রিং কথাটা লিখেছি, এটা দেখা যাচ্ছে না, বেশ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাও দেখা গেল না। আচ্ছা, তাও দেখা গেল না যখন, এটাকে একটু জুম আউট করলেই দেখা যাবে।
এবার দেখতে পেয়েছো সকল। তোমরা যে দেখতে পাচ্ছ না জানালে না তোকে। আমরা নেক্সট টপিকে ঢুকবো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট টপিকে ঢুকবার আগে তোমাদের পুরনো একটা জিনিস একটু মনে করে, সেটা হচ্ছে তোমাদের ট্রিগোনোমেট্রি শিখিয়েছিলাম প্রথমে, মনে পড়ে? হ্যাঁ স্যার। আর বাকিদের মনে হ্যাঁ পড়ে না? স্যার। তা ট্রিগোনোমেট্রিটা একটু কাজে লাগবে এবার। ট্রিগোনোমেট্রিটা একটু কাজে লাগবে, সামান্যই লাগবে কিন্তু লাগবে। আমরা এখন যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্য ক্ষমতা শক্তি। এবার কার্য বা ওয়ার্ক কাকে বলে? পদার্থবিজ্ঞানের ভাষায় when force is applied on a body and the point of application moves along the direction of force, then it is said that the force is doing some work. বাংলা করলে কি দাঁড়ায়? যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং সেই প্রযুক্ত বলটা যেদিকে প্রয়োগ করা হয়েছে সেই দিকে বস্তুটি চলতে থাকে, তখন বলা হয় যে প্রযুক্ত বলটা কার্য করছে। কিন্তু তুমি বল প্রয়োগ করলে বস্তুটা চললো না, একটুও নড়লো না, সেক্ষেত্রে কিন্তু কোনো কার্য করা হলো না। যেমন আমি এখন বকবক করে যাচ্ছি, তোমাদের কোনো রিপারকেশন বা কোনো ফিডব্যাক অধিকাংশ ক্ষেত্রে পাচ্ছি না। প্রশ্ন করলে আমি সৌমাল্য একা একা খালি রিপ্লাই দিচ্ছে, আর কেউ রিপ্লাই দিচ্ছ না কিছু। তো সেই রকম আর কি, আমার যে বল প্রয়োগ করছে আমার ভোকাল কর্ডের উপর, সে কোনো কার্য করছে না, অকৃতকার্য হয়ে থাকছে। ফোর্স work is said to be done when the point of application of force moves in the direction in which the force acts. তাহলে তুমি যদি দেওয়ালে সামনে দাঁড়িয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে, সমস্ত ক্ষমতা প্রয়োগ করে গায়ের জোরে ধাক্কা দাও, দেওয়াল এক চুলও নড়লো না, সেক্ষেত্রে আমরা বলবো তাহলে কার্য হলো না, বেকার বেকার আমি ঘাম ঝরালাম। পদার্থ বিজ্ঞানের ভাষায়, জীবন বিজ্ঞানের ভাষায় নয়, কারণ জীবন বিজ্ঞান বলবে তোমার অনেক ক্যালোরি বার্ন হয়েছে। যাই হোক, তা এই বলটাকে, এই বল বলবো না, এই কাজটাকে, কার্যটাকে মাপবো কি করে? এই কার্যটাকে মাপা হয়, কার্য হচ্ছে ডাইমেনশনালি হচ্ছে বল আর সরণের গুণফল, অর্থাৎ ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখো এবার ভালো করে চিন্তা করে, ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটাও ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর যোগ যেমন সহজ সোজা উপায়ে করা যেত না, তার বিভিন্ন নিয়মকানুন শিখতে হয়েছিল। তাহলে ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট বা গুণ, সেটাও নিশ্চয়ই সহজ উপায়ে সাধারণ গুণের নিয়মে করা যাবে না, তার কিছু রুলস আছে। তা সেই রুলস সম্বন্ধে একটুখানি আগে জেনে নেওয়া ভালো, তাহলে আমার পরবর্তীকালে সেইটাকে রিলেট করতে সুবিধা হবে যখন ওয়ার্ক ডানের এক্সপ্রেশন লিখব। তাহলে আমরা সেই জন্যে একটা জিনিস আগে একটু শিখে নিই, সংক্ষেপেই শিখবো, খুব জটিলভাবে শেখার দরকার নেই, সেটার জন্য ক্লাস 11 আছে। তা প্রথমে প্রোডাক্ট
of vectors. এটা দু ধরনের হয়, একটাকে বলা হয় ডট প্রোডাক্ট, স্যার আরেকটা ক্রস প্রোডাক্ট। কি বললে সৌমল্য? স্যার আরেকটাকে কি ক্রস প্রোডাক্ট বলে? আর একটাকে ক্রস প্রোডাক্ট বলে। এর বাংলা নেই কিন্তু, ডট প্রোডাক্টের বাংলা ডট প্রোডাক্টই, ডট গুণ বলে কেউ কেউ। এটা আসলে স্কেলার প্রোডাক্ট, স্কেলার গুণ, আর এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণ। দুটোর আলাদা আলাদা নিয়ম আছে। আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে এখন মাথা ঘামাবো না, আমাদের শুধু ডট প্রোডাক্টটা শিখলেই চলবে। ধরো এটা এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, সেটাকে ডট প্রোডাক্ট করবার জন্য এইরকম ভাবে এ ডট বি এইভাবে লেখা হয়। আর এর বেলায় ধরা যাক এ একটা ভেক্টর, এটা এইভাবে লেখা হয়। অর্থাৎ এইটা আর এইটা আলাদা চিহ্ন, এবং ভেক্টর গুণের ক্ষেত্রে এই দুটো আলাদা মানে বহন করে, একই জিনিস নয়। ফর্মুলা অনুযায়ী a dot b equal to ab cos theta। এবার এটার মানে কি হলো? অর্থাৎ a এর ম্যাগনিটিউড, এটা হচ্ছে b এর ম্যাগনিটিউড, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল in between a and b। অর্থাৎ a ভেক্টর এদিকে, b ভেক্টর এদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা আসলে কি বোঝায় একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে, ধরা যাক এটাকে তো এইভাবে লিখতে পারি যে a ইন্টু বি কস থিটা, এভাবে লিখতে পারি। এটা ধরো বি ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এইখান থেকে যদি লম্ব বা পারপেন্ডিকুলার টানি, এই দৈর্ঘ্যটা কত হবে? ভেক্টর রেজলিউশন পড়িয়েছিলাম, শিখিয়েছিলাম। এইটা যদি আর ভেক্টর হয়, এইটা যদি থিটা হয়, এদিকটা এক্স অক্ষ ছিল, এদিকটা ওয়াই অক্ষ ছিল, এইটুকু ছিল আর কস থিটা, আর এইটুকু ছিল আর সাইন থিটা। এইখান থেকে এইটুকু আমার নিশ্চয়ই বি কস থিটা। তাহলে বি কস থিটা ভেক্টর আর এই ভেক্টরের জাস্ট গুণ করে দেবো, দিলেই আমার এ ডট বি পেয়ে যাব। অর্থাৎ সহজ কথায় এ ডট বি গুণ করা মানে এ এর মান এবং বি এর মান এবং তার সঙ্গে কস থিটার মান, এই তিনটাকে গুণ করতে হবে, তবেই আমরা ডট প্রোডাক্ট পাবো। ক্রস প্রোডাক্ট নিয়ে এখন আর আলোচনা করছি না। এইবার work done। work done তাহলে W দিয়ে যদি লিখি, তাহলে ফোর্স F into displacement
cos theta, তাই তাহলে এটা আমাদের ফর্মুলা, অর্থাৎ W ইকুয়াল টু এফ এস cos theta। cos থিটার কোনো একক নেই। cos থিটা ফর্মুলা অনুযায়ী ট্রিগোনোমেট্রি যখন শিখেছিলাম, কার কার অনুপাত বা কার কার রেশিও ছিল, ভূমি আর অতিভুজের, অর্থাৎ বেস আর হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস করলে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা সমকোণী ত্রিভুজে যদি বেস আর হাইপোটেনিউস, ভূমি আর অতিভুজের অনুপাত বার করি তাহলে cos থিটার মান পাওয়া যায়। তাহলে একই রাশির অনুপাত, তাহলে সেক্ষেত্রে cos থিটা এককবিহীন রাশি। তাহলে কার্যের একক, তাহলে বলের একক আর দূরত্বের এককের গুণফল। তাহলে বলের একক হচ্ছে ডাইন সিজিএস এ, ডিসপ্লেসমেন্ট বা তোমার সরণের একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে কার্যের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে বলের একক বা ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এস বা ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার। তাহলে সেখানে হচ্ছে সেখানে ইউনিটটা হচ্ছে কার্যের হচ্ছে নিউটন মিটার। তাহলে সিজিএস এর বেলায় হলো হচ্ছে ডাইন সেন্টিমিটার, এসআই এর বেলায় হলো নিউটন মিটার। ডাইন সেন্টিমিটারকে ভালোবেসে নাম দেওয়া হচ্ছে আর্ক, একে ভালোবেসে নাম দেওয়া হচ্ছে জুল। ডাইন সেন্টিমিটারকে গুণ করলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় তাকে নাম দেওয়া হচ্ছে আর্ক। নিউটন আর মিটারকে গুণ করলে যে কোয়ান্টিটি পাওয়া যায় তাকে বলা হয় জুল। তাহলে 1 জুল equal to 1 নিউটন ইন্টু 1 মিটার। আমরা আবার যখন ফোর্স পড়েছিলাম তখন দেখেছিলাম 1 নিউটন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর 1 মিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, আর 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে কি বলবো? আর্ক বলবো। তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা হচ্ছে কিন্তু রিলেশন বিটুইন টু ইউনিটস অফ ওয়ার্ক ইন সিজিএস সিস্টেম অ্যান্ড এসআই সিস্টেম। উল্টোটাও বার করতে হতে পারে, 1 আর্ক সমান তাহলে কত জুল হবে? তাহলে 1 আর্ক সমান স্যার 10 টু দি পাওয়ার -7 জুল। সৌমাল্য তোমাকে 2.5 মাস না কি বলেছিলাম না এখানে যখন ক্লাস করতে? I want to open the mouths of those persons who are not at all opening their mouths. আর তুমি যদি সেখানে 5 ফোঁটন কেটে যাও তাহলে কিন্তু বাদ বাকিদের আর কিছু শেখা হবে না। তোমার এগুলো সব জানা হয়ে গেছে, তোমার দরকার নেই। ওয়ান আর হচ্ছে 10 টু দি পাওয়ার -7 জুল। কি করে হচ্ছে যদি না বুঝে থাকো প্রশ্ন করবে, নাহলে আমি ধরে নেব। যেটা নিয়ে প্রশ্ন করবে না কেউ, আমি কিন্তু ধরেই নেব তোমরা সব বুঝেছো, তোমরা একদম মহাজ্ঞানী। সুতরাং ভেবে নিও না যে স্যার আমাদের মুখ তো, তোমাদের মুখ তো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি যে তোমরা কতটা কি বুঝছো। তা সত্ত্বেও কেউ যখন মুখ খুলছো না, তার মানে আমার তোমাদেরও যেমন দায় নেই বোঝার, আমারও বোঝানোর দায় নেই। আমি খাওয়াতে রাজি আছি, কিন্তু খাওয়ার ইচ্ছে প্রকাশটা তোমাকে করতে হবে। তোমাকে এসে আমার কাছে খেতে চাইতে হবে, যে স্যার খেতে দিন খেতে দিন খেতে দিন। সেখানে লজ্জা করে সংকোচ করে যদি বসে থাকো, ও কেউ তো জিজ্ঞাসা করছে না, আমি যদি খেতে চাই তাহলে সবাই আমাকে পেটুক ভাববে। আসলে পেটে সবাইরই খিদে,
কিন্তু পেটুক ভাবার ভয়ে কেউ প্রশ্ন করছো না বা কেউ খেতে চাইছো না। কিন্তু আমারও ভালো, আমার তাহলে মানে আমার তো ধরো সরকারি রেশন সাপ্লাইয়ের মতো, যে আমার থেকে এতজন আমার থেকে রেশন নেবার কথা, 100 জনের রেশন নেবার কথা, সেখানে হয়তো 10 জন এসছে, আমার 90 জনের রেশন বেঁচে গেল, আমি বাইরে বিক্রি করতে পারবো সেটা। বেশ, যেটা বলছিলাম, তাহলে W = Fs cos θ। এখানে একটা প্রশ্ন আসে মাঝে মধ্যেই, যে বল প্রয়োগ করা সত্ত্বেও কখন কাজ হয় না, কখন কার্য হয় না। বল প্রয়োগ করা সত্ত্বেও কখন কার্য হয় না, একটু আগেই আলোচনা করেছিলাম। দেখো এখানে একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম আছে, তার মধ্যে আমি বল প্রয়োগ করছি, তাহলে এখানে F ≠ 0 আমি তো বলিয়ে দিচ্ছি, F ≠ 0 মানে বল প্রয়োগ করেছি। বল প্রয়োগ করলে তার মানে F এর মানটা কোনো সময় শূন্য না, তাহলে একটা হতে পারে S = 0, অর্থাৎ বল প্রয়োগ করা সত্ত্বেও কোনো সরণ ঘটছে না, অর্থাৎ there is no displacement in spite of applying the force। আর 2 নম্বর হচ্ছে cos θ = 0। cos θ = 0 কখন হবে? cos এর কোন স্ট্যান্ডার্ড ভ্যালুটার মান হচ্ছে 0? তোমরা যদি মনে করে থাকো যে পুরনো পড়াটা, যে cos 90 ভ্যালু দেখো টেবিল লিখিয়েছিলাম, সেই cos 90 ভ্যালুটা 0, অর্থাৎ cos θ = 0 মানে হচ্ছে এটা কার সঙ্গে সমান না, cos 90 এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে কি পাই, θ = তাহলে 90 ডিগ্রি পাই। অর্থাৎ সহজ কথায়, প্রযুক্ত বল এবং সরণ পরস্পর লম্ব হলে, প্রযুক্ত বল এবং সরণ পরস্পর লম্ব, অর্থাৎ ইংরেজিতে দাঁড়ায় the applied force and the displacement are mutually perpendicular to each other। সেই ক্ষেত্রে কিন্তু আমার cos θ হচ্ছে cos 90 ডিগ্রি এবং সেই cos 90 ডিগ্রি ভ্যালু 0। এটার তো উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমি যত খুশি ধাক্কা দিই না কেন, কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না এবং সেক্ষেত্রে ওয়ার্ক ডানও হচ্ছে না। কিন্তু পরেরটার কি এক্সাম্পল হতে পারে? ধরা যাক তুমি মাটি থেকে একটা ভারী সুটকেস হাতে তুলেছো, বা 1 বালতি জল তুলেছো হাতে, দিয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, মেঝের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ ভারী জলের বালতি নিয়ে। তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে তুমি যদি বালতি ছাড়া হেঁটে হেঁটে যেতে তাহলে হাঁপিয়ে যেতে না, কিন্তু ভারী বালতি নিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে তখন হাঁপিয়ে যাবে একটু গেলেই। কিন্তু এক্ষেত্রে তুমি বালতিটা যে উপরে তুলছো, জল ভর্তি বালতিটা, সেটা তোমার কোন ফোর্সের এগেনস্টে কাজ করতে হচ্ছে তোমাকে? না গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় আকর্ষণ বল। অর্থাৎ জল ভর্তি বালতিটা পৃথিবী নিজের দিকে টানছে, সেইটার বিরুদ্ধে কাজ করে তুমি জল ভর্তি বালতিটাকে উপরে তুলেছো। আর তুমি হেঁটে যাচ্ছ কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে? না, পৃথিবীর কেন্দ্রের সঙ্গে বা পৃথিবীর সারফেসের সঙ্গে প্যারালালি বা বাংলায় হচ্ছে সমান্তরালভাবে হেঁটে যাচ্ছ। আমি যদি এখানটা মুছে দিয়ে একটা ছবি এঁকে বোঝার চেষ্টা করি, যে ধরো এই একটা লোক এই হাতে জল ভর্তি বালতি, জল ভর্তি বালতির ভারটা কাজ করছে তলার দিকে। The earth is attracting the bucket, লোকটা হেঁটে যাচ্ছে সামনের দিকে।
তাহলে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের যা ডিরেকশন আর গ্র্যাভিটেশনাল ফোর্সের যা ডিরেকশন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই এই ক্ষেত্রে ওয়ার্ক ডান করছে কি? তাহলে এখানে ওয়ার্ক ডান, তাহলে ডাব্লু না লিখে এফ লিখি, কারণ আমার ফর্মুলাতে এফ ছিল, এটাই ফোর্সটা এফ লিখি। ওয়ার্ক ডানের সঙ্গে ডাব্লুটা না হলে গুলিয়ে যাবে। তাহলে এফ এস কস 90 এক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখবো যে ডিসপ্লেসমেন্ট হওয়া সত্ত্বেও, লোকটা বালতি নিয়ে সামনের দিকে এগোনো সত্ত্বেও কিন্তু কি হচ্ছে না, না ওয়ার্ক ডান হচ্ছে না। ওয়ার্ক ডান হচ্ছে না বলতে গেলে এক্ষেত্রে পরিষ্কার বলতে হবে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ নট ডুইং এনি ওয়ার্ক। মহাকর্ষ বল কোনো কাজ করছে না ক্ষেত্রে, কারণ সামনের দিকে যে আমি এগোচ্ছি তার জন্য মহাকর্ষ বল দায়ী নয়, আমার শরীরের মাসেলসগুলো কাজ করছে, তার ফোর্সটা, সেই যে ফোর্সগুলো দিচ্ছে সেগুলো দায়ী, কিন্তু মহাকর্ষীয় বল কোনো সময় দায়ী নয়। মজার বিষয় হচ্ছে এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই ক্ষেত্রেও দেখো স্যার কথাটা কেটে কেটে যাচ্ছে। এতক্ষণ কাটেনি? না স্যার, এখন খুব বিচ্ছিরি ভাবে কাটছে। আচ্ছা, এবার পরিষ্কার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে বা চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, সেক্ষেত্রে এদের মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বা গ্র্যাভিটেশনাল পুল, তুমি ভাবো, ভালো করে মন দিয়ে ভাবো। এই ধরো সূর্য এর চারপাশে পৃথিবী ঘুরছে, আমি ধরে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য বৃত্তাকার পথেই ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এই হচ্ছে সান, এই হচ্ছে আর্থ, আর্থের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে, সান যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, যে গ্র্যাভিটেশনাল পুলটা, সেইটা এইদিকে। আর্থ যখন এখানে তখন ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইখানে, আর্থ যখন এইখানে তখন ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে, আর সান যে ফোর্সটা অ্যাপ্লাই করছে তার ডিরেকশন এইদিকে। অর্থাৎ অ্যাট অল পয়েন্টস অফ টাইম, সমস্ত সময় এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক তো? একই ঘটনা অ্যাটমের মধ্যেও ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যখন ইলেকট্রন ঘুরে বেড়ায়, সেখানেও কিন্তু ইলেকট্রন যে ইলেকট্রোস্ট্যাটিক পুল যেটা এক্সপিরিয়েন্স করে, যেটা অনুভব করে, সেটা সেই তার ডিরেকশনের সঙ্গে কিন্তু ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি। তাহলে এখানে এফ এস কস থিটা যদি করি, তাহলে এফ এস কস 90 করতে হবে আমাকে, তাহলে এফ এস কস 90 করলে ওয়ার্ক ডান 0। তাহলে যদিও গ্র্যাভিটেশনাল পুল না থাকলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতো না, তা সত্ত্বেও কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা যে ওয়ার্ক ডান করছে পৃথিবীর উপর, সেই ওয়ার্ক ডানটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সূর্য পৃথিবীর উপর কোনো ওয়ার্ক ডান করছে না। এটা একটা যুক্তি দিয়ে বোঝা গেল। আর একটা যুক্তি দিয়েও বোঝা যেতে পারে, সেটা হচ্ছে পৃথিবী এখান থেকে শুরু করে আবার তো এখানে এসে চলে আসছে 1 বছর বাদে, তাহলে তার নেট ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, তার সরণ কত হচ্ছে? সরণ 0। তাহলে এফ এস কস থিটা থেকে এফ এস কস 90 ডিগ্রি যেমন করলাম, আবার এস বা ডিসপ্লেসমেন্ট সরণ সেটা 0, সেখান থেকেও আমরা কি বলবো ইনফারেন্স ড্র করতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি যে সেক্ষেত্রেও তোমার ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য সান ইজ 0। বেশ, আজকে ওয়ার্ক ডান এই অবধি থাক। পরের দিন আমরা আলোচনা করব হচ্ছে পাওয়ার এবং এনার্জি, তারপরে ওয়ার্ক ফর এনার্জি দিয়ে কটা প্রবলেম করব, তারপরে নয় আমরা আবার ওই
বার্নৌলিস থিওরেমে ফেরত আসবো। প্রশ্ন আছে কিছু? আমার জিজ্ঞাসা করবার দায়িত্ব করেই, তোমাদের উত্তর না দেওয়ার দায়িত্ব, তোমরা উত্তর দিও না। আমি লিভ করছি মিটিং।